প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় দেওয়ানি মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার কারণ ও প্রতিকার, বিশেষ করে হাইকোর্ট বিভাগে কেন দেওয়ানি মামলা নিষ্পত্তিতে এত দীর্ঘসূত্রিতা হচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.জেড.এম. নুরুল আমিন নীলু। ব্যারিস্টার নীলু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে দেওয়ানি মামলার ধরন কি, বা কোন কোন বিষয়গুলো দেওয়ানি আদালতের এখতিয়ারভুক্ত হয়ে থাকে? আসলে দেওয়ানি মামলা আমরা সাধারণ জনগণ বা ধারণা করে যে শুধুমাত্র জমিজমা সংক্রান্ত মামলাগুলোই দেওয়ানি মামলা। আসলে দেওয়ানি মামলা অনেকগুলো বিষয়ের সাথে জড়িত আছে, যেমন পারিবারিক মামলাগুলো দেওয়ানি মামলা, চুক্তি সংক্রান্ত মামলাগুলো দেওয়ানি মামলা। বিশেষ করে সিভিল প্রসিডিউর কোড এর ৯ ধারার আওতায় যে মামলাগুলো হয় এগুলোকেই দেওয়ানি আদালতে এই মামলাগুলোকে দেওয়ানি মামলা হিসাবে গণ্য করা হয়। দেওয়ানি মামলা তো বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, যেমন আমরা ঘোষণামূলক মামলা হতে পারে, নিষেধাজ্ঞার মামলা হতে পারে, পার্টিশনের মামলা হতে পারে। এগুলো সম্পর্কে জানতে চাচ্ছি যে কখন একটি ঘোষণামূলক মামলা দায়ের করা হবে, বা কখন একটি বাটোয়ারার মামলা করা হবে বা নিষেধাজ্ঞামূলক মামলা করা যাবে। এখন এই মামলাগুলো প্রথমেই দেওয়ানি মামলাগুলো বাংলাদেশে এখন যে জুডিশিয়াল কাঠামোটা আছে এর মধ্যে সিভিল জাজের আওতায় এই মামলাগুলো প্রথমে দায়ের করা হয়। আর কিছু মামলা সরাসরি দায়ের করা হয় যুগ্ম জেলা জজ আদালতে, যেগুলো আর্থিক এখতিয়ারের উপর ডিপেন্ড করে। আমরা সহকারী জজ আদালত, যেগুলো এখন সিভিল জাজ হিসাবে পরিচিত, ওনাদের আদালতে যে মামলাগুলো হয় প্রথমে বাটোয়ারা মামলা, যদি কারোর মধ্যে পারিবারিক সম্পত্তি বন্টনের বিষয়গুলো থাকে তখন এগুলোকে বাটোয়ারা মামলা হিসাবে দায়ের করা হয়। আবার দেখা যাচ্ছে যে কোনো কারো সম্পত্তি জোরপূর্বক দখলের প্রশ্ন আসছে, তখন সে পার্মানেন্ট ইনজাংশনের মামলাগুলো তৈরি করা হয়। আবার দেখা যাচ্ছে যে এই মামলাগুলো দায়েরের পরে বাটোয়ারার মামলায় কিংবা অন্য কোনো মামলা, এই মামলার কিছু প্রয়োজন এই সময় তার কিছু ইনজাংশনের প্রয়োজন হয়, যে যাতে এই সম্পত্তি বিক্রি না করতে পারে, যাতে জোরপূর্বক দখল না করতে পারে, তখন কিছু আদেশের জন্য তখন এগুলো কিছু দরখাস্ত দিয়ে কিছু আবেদন করা হয় যে এইটা এই মামলা পেন্ডিং থাকা অবস্থায় যাতে এটা হস্তান্তর কিংবা জোরপূর্বক কেউ দখল না করতে পারে। বিশেষ করে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন রয়েছে, সেখানে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, ম্যান্ডেটরি ইনজাংশন, পারপেচুয়াল ইনজাংশনের বিষয়টি আছে। সো আমরা আপনার আলোচনা থেকে দেওয়ানি মামলার বিভিন্ন ধরন সম্পর্কে বুঝলাম, এবং দেওয়ানি আদালতের যে কাঠামো সেটি সম্পর্কে একটি আলোচনা করলাম। সবচেয়ে নিচের আদালত যেটি সিভিল জাজ বা সিভিল কোর্ট থেকে মামলাটি আপিল বা রিভিশনে এটি জেলা জজে যেতে পারে, এবং পরবর্তীতে এটি মহামান্য হাইকোর্ট পর্যন্ত আসতে পারে আপিল বা রিভিশন আকারে। মহামান্য হাইকোর্টে কখন একটি মামলা আপিল করা হয়ে থাকে বা কখন দেওয়ানি মামলা রিভিশন করা হয়ে থাকে? মামলাগুলো হাইকোর্টে কোনো অরিজিনাল জুরিসডিকশন হিসাবে সিভিল মামলাগুলো আসে না, এগুলো সরাসরি দায়ের করা যায় না। দেওয়ানি মামলা হাইকোর্টে সরাসরি দাখিলের সুযোগ নেই। জি, এইগুলো মামলা সাধারণত দুই প্রকার আসে, একটা হলো আপিল আর একটা হলো নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত বা ডিক্রির বিরুদ্ধে, কোনো রায় বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি তারা এখানে এসে হাইকোর্টে আপিল করবে অথবা রিভিশন করবে। এখন এখানে দুই প্রকার, একটা হলো রায় বা ডিক্রি আর একটা হলো আদেশ। কিছু কিছু বিষয় যখন মামলাটা নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তখন যখন এটা সরাসরি হাইকোর্টে আসছে নিষ্পত্তির পরে আপিল আকারে অথবা রিভিশন আকারে। এখন রায় ডিক্রি হচ্ছে যে মামলাটা ওই পর্যায়ে জেলা জাজ পর্যায়ে নিষ্পত্তি হয়ে গেল, এখন তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির উপরের কোর্ট হলো হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। আর কিছু আছে আদেশ, মামলা চলমান সময় কারো ইনজাংশন পিটিশন দিল কিংবা কোনো একটা দরখাস্ত দিল, এর বিরুদ্ধে সেই সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি হাইকোর্টে এসে আবেদন করবে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের আদেশের বিরুদ্ধে। তখন এই মামলাগুলোতে তখন তারা যে মূল মামলা অনেক সময় দেখা যাচ্ছে যে হাইকোর্টে যে স্টে অর্ডারটা নাই এসে ইনজাংশন অর্ডার নিল, একটা স্টে অর্ডার নিল, এর কারণে নিম্ন আদালতের মামলাটা স্টে হয়ে যায়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই অর্ডারটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এই অর্ডারের উপর যে নিষেধাজ্ঞা থাকলো এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিভিল কোর্টের মামলাটা স্টে থাকে। এইখানে হচ্ছে মামলা যে হাইকোর্টের কারণে সিভিল কোর্টে প্রচুর মামলা দীর্ঘদিন পেন্ডিং থাকে। জি, যখন একটি মামলা এটি জেলা জজ বা যুগ্ম জেলা জজ কোনো চূড়ান্ত রায় ডিক্রি প্রদান করলেন, এই চূড়ান্ত রায় ডিক্রি দ্বারা যিনি সংক্ষুব্ধ হচ্ছেন তিনি পরবর্তীতে অবশ্যই হাইকোর্টে আপিল দায়ের করতে পারেন ডিক্রির বিরুদ্ধে। এই ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা কতটুকু, বা সময়সীমা
আমাদের তামাদি আইনে কি বলা হয়েছে? তামাদি আইনে এই সময়সীমাটা 3 মাসের মধ্যে হাইকোর্ট ডিস্ট্রিক্ট জাজের এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের আদেশের বিরুদ্ধে রায় ডিক্রির বিরুদ্ধে 3 মাসের মধ্যে আপিলের হাইকোর্টে এসে রিভিশন অথবা আপিল করার সুযোগ রয়েছে। যখন এই আপিলটি দায়ের হচ্ছে, আমরা জানি হাইকোর্টে আপিলটি ফার্স্ট মিসেলেনিয়াস আপিল, প্রথম বিবিধ আপিল হিসেবেও এটি রেজিস্ট্রিভুক্ত হয়ে থাকে, বা ফার্স্ট আপিল হিসেবেও রেজিস্ট্রি হয়ে থাকে। এই দুটির মধ্যে পার্থক্যটা কোথায়? কখন একটি মামলা ফার্স্ট আপিল হিসেবে নিবন্ধিত হচ্ছে আর কখন একটি মামলা ফার্স্ট মিসেলেনিয়াস আপিল হিসেবে নিবন্ধিত হচ্ছে? এখানে হচ্ছে যুগ্ম জেলা ও জাজ আদালতের রায় এবং ডিক্রির বিরুদ্ধে এই যে সরাসরি হাইকোর্টে যে আপিলটা হচ্ছে, এগুলো ফার্স্ট আপিল হিসাবে, প্রথম আপিল হিসাবে এগুলোকে ধরা হচ্ছে। যুগ্ম জেলা ও দায় আদালত যদি কোনো আদেশ দিয়ে থাকে, ফাইনাল আদেশ না, যে রায় বা ডিক্রি না, কোনো মামলায় কোনো অ্যাপ্লিকেশনের উপর যে আদেশটা দিয়ে থাকে, তার বিরুদ্ধে যা আমরা হাইকোর্টে যে মামলাগুলো করি এগুলোকে বলা হয় ফার্স্ট মিসেলেনিয়াস আপিল। জি, প্রথম বিবিধ আপিল হিসেবে রেজিস্টার করা হয়। হাইকোর্টে যখন একটি প্রথম আপিল বা প্রথম বিবিধ আপিল, মিসেলেনিয়াস আপিল যেটি হোক না কেন, এখানে আমরা দেখেছি যে হাইকোর্টের যে বিভিন্ন বেঞ্চ, এটি সিঙ্গেল বেঞ্চ রয়েছে এবং ডিভিশন বেঞ্চ রয়েছে। দেওয়ানি মামলাগুলো সিঙ্গেল বেঞ্চেও হিয়ারিং হয়ে থাকে, আবার ডিভিশন বেঞ্চে, দ্বৈত বেঞ্চেও শুনানির এখতিয়ার রয়েছে। কখন একটি মামলা সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং হবে এবং কখন একটি মামলা দ্বৈত বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে শুনানি হবে দেওয়ানি মামলা? এইটা আর্থিক এখতিয়ারের উপর ডিপেন্ড করবে। 6 কোটি পর্যন্ত বর্তমান যে আইনে, এটা 6 কোটি পর্যন্ত সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং হবে, যেখানে একজন জাজ থাকবে, একজন বিচারপতি থাকবেন, সিঙ্গেল বেঞ্চ যেটি বলি। আর ডিভিশন বেঞ্চে যখন যাবে 6 কোটির ঊর্ধ্ব যা আদেশগুলো, যে এই আর্থিক এখতিয়ার, তখন এটা ডিভিশন বেঞ্চে চলে যাবে। দুইজন বিচারপতি এই মামলাটা হিয়ারিং করবেন। জি, এখন আমি দীর্ঘসূত্রিতার বিষয়ে চলে যাচ্ছি যে এই যে দেওয়ানি মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে বছরের পর বছর কেটে যাচ্ছে, এই ভোগান্তি থেকে আসলে যারা বিচার প্রার্থী তাদের উত্তরণে কি করণীয় রয়েছে, বা উত্তরণ করা কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? এইটা প্র্যাকটিক্যাল, যেটা আমরা প্র্যাকটিসের সাথে জড়িত যারা দেখছি, যে বাংলাদেশে আমাদের 20 কোটি মানুষের জন্য একটা মাত্র হাইকোর্ট, যেখানে এত জনসংখ্যার যে পরিমাণ মামলা আসে। বর্তমান সময়ে আপনাকে যদি 31 মার্চ 2026 পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান, সারা বাংলাদেশে 47 লক্ষ মামলা পেন্ডিং আছে। তার মধ্যে হাইকোর্টে মামলা পেন্ডিং 5 লক্ষর অধিক। এর মধ্যে হাইকোর্টে 5 লক্ষর যে মামলা, এর মধ্যে 4 লক্ষ ক্রিমিনাল এবং অন্যান্য, শুধু দেওয়ানি মামলা পেন্ডিং আছে 1 লক্ষর অধিক। বাংলাদেশের আপিলের ডিভিশনে এই মামলা বিচারক 38,000-এর বেশি। এই অবস্থায় আমাদের বিচারের সংখ্যা, আপনাকে যদি হাইকোর্টে বর্তমান বিচারের সংখ্যা 92 জন, আপিলের ডিভিশনে মাত্র 4 জন। এই বিচারকদের মধ্যে এখানে আমাদের যে সিভিল কোর্ট আছে, দেওয়ানি মামলাগুলো যারা বিচার করে, এর মধ্যে সিঙ্গেল বেঞ্চ আছে 16 আর ডিভিশন বেঞ্চ আছে 6। এর আরেকটা সমস্যা, যে আমাদের হাইকোর্টে বাইরের মানুষ, এগুলো সাধারণ জনগণ যেটা জানে না, যে আমাদের 6 মাস বিচারিক কার্যক্রম চলে, ভ্যাকেশন থাকে 6 মাস। এই 6 মাসে আমরা যদি 365 দিন ধরি, তাহলে এর অর্ধেক নিয়ে আসলে, সেই দিনের পর থেকে তা আবার 2 দিন করে শুক্র শনি বাদ দিলে, তখন যে দিন থাকে মাত্র আমরা বিচারিক দিন পাই হলো 130 থেকে 34 দিন। তার মধ্যেও স্পেশাল কিছু ছুটি থাকে। তো এই সময়ের মধ্যে এই বেঞ্চগুলোতে এই মামলা হিয়ারিং করে মানে শেষ করা হলো, এই অবস্থার পক্ষে এক হলো জনসংখ্যার সাথে মামলা দায়েরের সাথে এটা এক অসামঞ্জস্য, 2 হলো মামলার কিছু পদ্ধতিগত সমস্যা আছে। মামলা যখন এখানে আসে হাইকোর্টে মামলা দায়েরের পরে, সাথে সাথে আমরা অর্ডারটা পাওয়ার পরে একটা রুল এবং একটা রেকর্ড কল করা হয়। এখন হচ্ছে যে এই রুলটা 4 সপ্তাহের মধ্যে জারি হয়ে আসার কথা। দেখা যাচ্ছে 4 সপ্তাহ, 4 মাস, 6 মাস, 1 বছরেও এই রুল জারি হয়ে আসে না, এগুলো একটা নোটিশ জারি হয় না। 2 হলো নোটিশ জারির ক্ষেত্রে আমি একটু আপনাকে এখানে বলছি যে নোটিশ জারি যেটি হচ্ছে, এখানে যখন যে বিবাদী থাকছেন বা অপোজিট পার্টি থাকছেন, তার উপর যখন নোটিশ, একাধিক যদি বিবাদী থাকে, সেক্ষেত্রে তো আরও বেশি সময় লাগার সুযোগ রয়েছে। কারণ আমরা কিছু কিছু দেওয়ানি মামলায় দেখি যে শত শত বিবাদী বা শত শত অপোজিট পার্টি থাকে। সেক্ষেত্রে কি নোটিশ জারির এই বিষয়টি দ্রুত করার কি কোনো সুযোগ রয়েছে? এই নোটিশ জারির বর্তমান 2026 সালে যে আমাদের সিভিল ল অ্যামেন্ডমেন্ট হয়েছে, এইখানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। আগে যে এর মধ্যে পরিবর্তনের মধ্যে যেটা আসছে, সেটা হচ্ছে যে আপনাকে SMS এর মাধ্যমে, টেক্সট মেসেজ
এর মাধ্যমে, ইলেকট্রনিক অন্যান্য মিডিয়ার মাধ্যমে এখন এই নোটিশটা জারি করা যাবে। এবং আরেকটা বিষয় যে 1 মাসের মধ্যে এইটা পাঠানোর পরে একটা রেকর্ড থাকবে। রেকর্ড রাখার পরে 1 মাসের মধ্যে যদি এটা রেকর্ড জারি হয়ে ফেরত আসে অথবা সে রিসিভ করেছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে জারি, আমাদের সেকশানে এটাকে জারি হিসাবে গণ্য করে একটা নোট দেবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই নোটটা যথাসময়ে দেওয়া হচ্ছে না, যে এবং কোর্টকে তখন আমাদেরকে আবার রিমাইন্ডার দিতে হচ্ছে যে এই যেহেতু এই নোটিশটা যায়নি, পুনরায় নোটিশ। এখন 100-200 অনেক সময় মানে বিবাদী থাকে। এখন তাদের প্রত্যেকের আরেকটা সমস্যা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে এই মামলাগুলো যখন দায়ের হতো তখন পূর্ণাঙ্গ ঠিকানা থাকতো না। নতুন অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে ঠিকানা তো থাকবে, এর সাথে এনআইডি, তাদের মোবাইল নাম্বার, এইটা যোগ করতে হবে। যখন আরজি সে নিম্ন আদালতে আরজি পেশ করবে তখন আরজিতে বাদীর নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার, এনআইডি এগুলো উল্লেখ থাকতে হবে, এটা বাধ্যতামূলক বিবাদীর ক্ষেত্রে। এটা এই ক্ষেত্রে এখন আমরা যে সুবিধাটা পাবো যে এই ক্ষেত্রে যেহেতু তার নাম, ঠিকানা এবং এনআইডি স্পেসিফিক থাকবে, তাহলে এই ঠিকানাগুলোতে স্পেসিফিকভাবে আমরা তখন নোটিশটা পাঠাতে পারবো। এবং তার মোবাইল নাম্বার থাকার কারণে আমরা SMS কিংবা অন্য মাধ্যমেই তার ওখানে জানাতে পারবো। এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, পরিবর্তন আনা হয়েছে। আপনি রেকর্ড তলবের কথা বলছিলেন যে এলসিআর যখন কল করা হচ্ছে তখন এই এলসিআর আসতেই হয়তোবা কয়েক মাস চলে যাচ্ছে। এটা একটা বড় কারণ। এলসিআর একটা মামলা যখন রায় ডিগ্রি থেকে কোনো মামলা হাইকোর্টে আসে তখন আমরা যখন রুলটা নিই এবং 4 মাসের মতো মাননীয় বিচারক তখন লিখে দেন যে এটা আমরাই আবেদন করি যে কল ফর রেকর্ড, রেকর্ডের জন্য উনি আদেশ দিয়ে দেন। কিন্তু এই রেকর্ড দীর্ঘসূত্রিতায় লোয়ার কোর্টে আদেশটা যাওয়ার পরেও দেখা যাচ্ছে এইটা অর্ডারটা তামিল হচ্ছে না। তখন এইটা আবার পুনরায় রিমাইন্ডার দিয়ে, দ্বিতীয় রিমাইন্ডার দিয়ে ওটা হচ্ছে না। কারণ ওখান থেকে এলসিআর পাঠানোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতার বিষয়ে কোনো একটা আইনের আওতার মধ্যে আনতে হবে যে অর্ডারটা পাওয়ার পরেই অটোমেটিক যেতে তারা এই সময়ের মধ্যে পাঠিয়ে দেয়। কিন্তু এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। এই ক্ষেত্রে হচ্ছে এখানে দীর্ঘ সময় লাগছে। অনেক সময় আমাদের যে বাদী বিবাদী এরাই তদবির করে তাদের আগ্রহে এটা নিয়ে আসার পরে যেটা হচ্ছে এই রেকর্ড আসার পরেও এর মধ্যে অনেক সমস্যা থাকে, প্রস্তুত হওয়ার একটা বিষয় থাকে। নথি প্রস্তুতের আগেই দেখা যাচ্ছে যে যখন আমরা এটাকে রেডি করার জন্য এলসিআরকে চেক করতে হয় যে এলসিআর সঠিক আছে কিনা, এক্সামিন করতে হয়। এখন এক্সামিনের সময় যেটা অনেক সময় দেখা যায় যে এইগুলো যে কাগজপত্র সঠিকভাবে আসেনি, একটা কাগজ মিস হয়েছে, তখন আবার ফেরত যাওয়া লাগে। অনেক সময় বিচারকের স্বাক্ষর থাকে না। এই সব বিষয়গুলোর কারণে আবার পুনরায় সেটা এলসিআর ব্যাক করে যেতে হয়। তো এই দীর্ঘসূত্রিতা হয়ে যায় এলসিআরের ক্ষেত্রে, যে এইটা যতক্ষণ পর্যন্ত এলসিআর এক্সামিন হয়ে রেকর্ডের সাথে সামিল না হবে ততক্ষণ পর্যন্ত মামলা হিয়ারিংয়ের জন্য প্রস্তুত লেখা থাকবে না, অথবা আমরা এটা হিয়ারিংয়ের জন্য কজ লিস্টে আনতে পারি না। তাহলে আমরা মূলত 3টি কারণ পাচ্ছি এই যে হাইকোর্টে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হওয়ার। একটি কারণ হচ্ছে যেটি আপনি বললেন যে হাইকোর্ট আসলে বছর 6 মাস বন্ধ থাকছে, পর্যাপ্ত বেঞ্চ নেই এবং পর্যাপ্ত আসলে কার্যদিবস হচ্ছে না, কারণ একটা ভ্যাকেশনে একটি বিশাল সময় চলে যাচ্ছে আমাদের। দ্বিতীয় আপনি একটি কারণটি বললেন যে নোটিশ জারি হয়ে এটি ফেরত আসাটা অনেক সময় লাগে এবং রেকর্ড তলবের বিষয়টি বললেন। এখানে এটি হচ্ছে পদ্ধতিগত একটি বিষয় মূলত, কিন্তু মামলা যখন রেডি হবার পর এটি যখন শুনানির জন্য ধার্য হচ্ছে সেইখানেও কিন্তু তারপরেও কিন্তু অনেক সময় এই শুনানিটি বা নিষ্পত্তি হতে অনেক সময় চলে যাচ্ছে। দুই পক্ষকে আদালতকে শুনতে হয়, কিন্তু শোনার মাঝখানে আমরা জানি যে বেঞ্চের জুরিসডিকশন চেঞ্জ হয়ে যায় বা বিচারপতি হয়তো অবসরে চলে যাচ্ছেন, বিভিন্ন কারণে মামলাটি একটি পর্যায়ে গিয়ে এটি আবার মামলাটি আউট অফ লিস্ট হয়ে যাচ্ছে। সেগুলো বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। এইটা আমাদের জুরিসডিকশন চেঞ্জ হওয়া আমাদের দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়, হাইকোর্টে বিশেষ করে। যখন কোনো একটা মামলা এতগুলো পদক্ষেপের পরে আমরা মামলাটা লিস্টে আনলাম হিয়ারিংয়ের জন্য, আপনি জানেন কজ লিস্টে ডেলি কজ লিস্ট থাকে আমাদের, যেখানে মামলাগুলো হিয়ারিংয়ের লিস্ট থাকে। আনার পরে দেখা গেল যে এই মামলাটা হয়তো অনেক এমনও ঘটনা ঘটেছে যে আমাদের 1 মাসের মধ্যে বেঞ্চ চেঞ্জ হয়ে গেছে। আমার মামলাটা হয়তো টপে ছিল 10 নম্বর সিরিয়াল, সেখানে মামলাটা এই বেঞ্চ চেঞ্জ হওয়ার পরে, যেটা মূল সমস্যা যে এই বেঞ্চ হওয়ার পরে আবার আমাকে নতুন কোনো বেঞ্চে এই মামলাটা দিতে হয়। এইটা যদি এমন হতো যে না বেঞ্চ চেঞ্জ হলো কিন্তু পরবর্তীতে ওই দায়িত্বে আরেকজন আসলো, লিস্টটা কন্টিনিউ করতো, তাহলে এই মামলাগুলো এত দীর্ঘসূত্রিতা হতো না। এইটা একটা বড় সমস্যা আমাদের কজ লিস্টের।
এক্ষেত্রে যদি কোনো যারা লিটিগেন্টরা আছেন, যারা বিচার প্রার্থীরা আছেন, পিটিশনার হোক, অপোজিট পার্টি হোক, তিনি যদি তার মামলাটি দ্রুত শুনানি করতে চান, সেক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? আসলে এই ক্ষেত্রে দুই পক্ষ যদি চায় এটা মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব, কিন্তু অপর পক্ষ চাচ্ছে না, অপর পক্ষ একটি পক্ষ চাচ্ছে শুনানির জন্য। একটি পক্ষ চাইলে এখন যেটা আমাদের বিদ্যমান জি। আইনে আছে যে রিভিশন মামলাগুলোতে জাজ সাহেব এক পক্ষ শুনেই সিদ্ধান্ত দিতে পারেন, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে যে এইটা সাধারণত হয় না। এখন তখন আমাদেরকে যারা আমরা বেশি আগ্রহী যে আমার মামলাটা নিষ্পত্তি করতে হবে দ্রুত, সে তখন অপরপক্ষকে নোটিশ দিয়ে আমরা এটা হিয়ারিংয়ের জন্য কোর্টকে নোটিশে এনে হিয়ারিংয়ের জন্য ব্যবস্থা করতে পারি যে এইটা আমি অপরপক্ষকে বারবার টাইম দেওয়ার পরেও সে আসছে না, অতএব মামলাটা এখন নিষ্পত্তির জন্য আপনি নিতে পারেন। জি। এইটা একটা সুযোগ আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা সহজে হয় না, কারণ জাজ সাহেবও চিন্তা করে যে উনি আসবেন, উনি কেন আসছেন না। এই কারণে মামলাগুলো সাধারণত এইভাবে শুনানির সংখ্যা খুবই কম। জি, এখানে আইনজীবীকে একটি বড় ভূমিকা রাখতে হয় আসলে, এবং যেটি আমি যদি সহজভাবে বলি যে আসলে মামলার পেছনে লেগে থাকতে হবে তাকে, যদি উনি দ্রুত শুনানি করতে চান। এখানে এই যে দীর্ঘসূত্রিতা বা বিলম্ব হচ্ছে দেওয়ানি মামলাগুলো নিষ্পত্তিতে, হাইকোর্ট আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এবং হাইকোর্ট হচ্ছে তার একটি অংশ। এই যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, এখানে কি কোনো আইনের বা আমাদের যে পদ্ধতিগত আইন রয়েছে, যে দেওয়ানি কার্যবিধির কথা বলেন, এখানে কোনো সীমাবদ্ধতা রয়েছে বলে আপনি মনে করেন? দেওয়ানি কার্যবিধিটা আমাদের বর্তমান যে আইনটা আছে অত্যন্ত ভালো। এই আইনের মধ্যে আসলে ত্রুটি বিচ্যুতি খুবই কম, এবং সময়ে সময়ে যে পরিবর্তনগুলো আনা হয়েছে নোটিশ জারির ক্ষেত্রে, যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল নোটিশ জারি, এই বিষয়গুলো এখন, এবং অন্যান্য ক্ষেত্রে যখন মিডিয়েশন যোগ হয়েছে, তারপর এখন এডিআর যোগ হয়েছে, আইনের ক্ষেত্রে অনেক ভালো আছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে যে আইনের থেকে পদ্ধতিগত সমস্যাই আমাদের এটাকে এক্সিকিউট করার সমস্যা, পদ্ধতিগত সমস্যাগুলোই হলো বড় সমস্যা। হাইকোর্টের ক্ষেত্রে যেটা যে অনেক এই পদ্ধতিগত সমস্যার কারণেই বছরের পর বছর কোনো মামলা, এমন মামলাও আছে যে 10 বছর পর্যন্ত পেন্ডিং আছে, হাইকোর্ট ইভেন 20 বছর পেন্ডিং মামলা, 20 বছর রয়েছে। এইখানে একটা বিষয় যদি এমন হতো যে হাইকোর্টের মামলা দায়ের থেকে যে মামলাগুলো পুরাতন, এই মামলাগুলো যদি নির্দিষ্ট বেঞ্চে দিয়ে, এবং পুরাতন মামলা আগে অগ্রাধিকার দিয়ে, পুরাতন মামলাগুলোর আগে নতুন মামলা হিয়ারিং হবে না, এই যদি বাধ্যবাধকতা তৈরি করা যেত তাহলে সম্ভব। কিন্তু সেক্ষেত্রে যেগুলো নতুন মামলা দায়ের হচ্ছে, সেগুলো কিছু কিছু মামলা অনেক জরুরি বিষয় আসলে থাকতে পারে, সেক্ষেত্রে তো তারা একটি হয়রানির মধ্যে পড়তে পারে যদি শুধু পুরাতন মামলাগুলো শুনানি হয়। এই ক্ষেত্রে একটা বিষয় যদি, যে কোন মামলাগুলো বেশি জরুরি, এইটা কিন্তু আমাদের দুই পক্ষই আমরা বুঝতে পারি, এক আইনজীবী, বিচারক। এইটা যদি শর্ট আউট করা যায় যে এই মামলাগুলো যেগুলো জরুরির ভিত্তিতে সেগুলো আমরা আগে শুনবো, কিন্তু পুরাতন মামলা অগ্রাধিকার সবচেয়ে বেশি হবে, এর মধ্যে যেগুলো জরুরি আসবে সেগুলো আমরা আগে শুনবো। এখন আরেকটা বিষয়, যে জরুরির মধ্যে একটা পার্থক্য আছে, রায় ডিগ্রির যেগুলো, এগুলো কিন্তু সবই একই অবস্থায়, সবারই একই সংক্ষুব্ধ হয়ে আসছে, কিন্তু বিচার প্রার্থীর ক্ষেত্রে তার বিষয়টি সবচেয়ে জরুরি হয়ে যায় অনেক ক্ষেত্রে। হয়তোবা আদালত সেটি উপলব্ধি করতে পারে না, কিন্তু যিনি বিচার প্রার্থী তার কাছে এই বিষয়টি হচ্ছে সবচেয়ে জরুরি, কারণ তিনি হয়তোবা তার জমি থেকে উচ্ছেদ হয়ে যেতে পারেন, বা তার জমিতে তিনি হয়তো প্রবেশ করতে পারছেন না, বা তার জমিতে, তার ভূমিতে বসবাস করতে কেউ তাকে হুমকি দিচ্ছে, বের করে দেওয়ার হুমকি দিচ্ছে, সেক্ষেত্রে এটি তার জন্য সবচেয়ে জরুরি বিষয়। এটা ঠিক, কিন্তু একটা বিষয় হচ্ছে যে যেমন কিছু মামলা আছে অর্ডারের এগেনস্টে, অর্ডারের এগেনস্টের মামলাগুলো সাধারণত আপনি যে নেচারেরগুলো বললেন যে কারো জমি থেকে উচ্ছেদ করা, কারো বাড়িঘর থেকে উচ্ছেদ করা, এগুলো একটা প্রোটেকশন দিয়ে স্টে দিয়ে রাখা হয়, কিন্তু এই সুযোগটা আবার কিছু ব্যক্তি গ্রহণ করছে, স্টে স্ট্যাটাস কো স্থিতাবস্থার পরেও কিন্তু সেগুলো মান্য করা হয় না, এটা একটা। দ্বিতীয় হলো যে এই একবার স্ট্যাটাস কো স্টে নেওয়ার পরে যে পক্ষের পক্ষে গেল, এই পক্ষ আর মামলাটা হিয়ারিং করে না, এই কারণে দীর্ঘ সময় একটা মামলা, অর্ডারের এগেনস্টে মামলা সাধারণত যদি 6 মাস 1 বছর নয়, এইটাও 5 বছর পর্যন্ত পেন্ডিং থাকে। অর্ডারের এই মামলাগুলো তো জরুরি ভিত্তিতে নিষ্পত্তি হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হচ্ছে না। যে এক্ষেত্রে আপনি আপনার আলোচনায় একটি কথা বললেন যে বিচারপতি এবং আইনজীবী, এই দুই পক্ষের আসলে কি করণীয় রয়েছে এই দীর্ঘসূত্রিতা থেকে যদি আমরা উত্তরণ হতে চাই? এটা বিচারপতি এবং আইনজীবী, এইটা হলো বিচার ব্যবস্থার একটা দুইজনের সুসম্পর্ক এবং কোঅপারেশনের উপর ভিত্তি করে বিচার ব্যবস্থা। আসলে এখানে লিটিগেন্ট পিপুলের চেয়ে বিচারক এবং আইনজীবী
এদের ভূমিকাই সবচেয়ে বেশি থাকে। জি, যে কীভাবে মামলাটা দ্রুত নিষ্পত্তি, এই ব্যবস্থাগুলোর যেহেতু সরাসরি আমরাই এই সাথে জড়িত। কিন্তু এখন মূল সমস্যা হচ্ছে যে আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে যে দেওয়ানি মামলায় বিজ্ঞ আইনজীবীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, এবং আইনজীবীর সংখ্যা কমে যাওয়ার অর্থ হলো যে বিজ্ঞ বিচারকের সংখ্যাও কমে যাচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে বিষয়গুলো। এই জন্য যদি উভয় ক্ষেত্রে অভিজ্ঞ মানুষের অভাব হলে শুনানির ক্ষেত্রে যে মামলাগুলোর ক্ষেত্রে তারা আগ্রহ হারিয়ে ফেলছে। জি, আমাদের আইনজীবীরা বেশিরভাগ ক্ষেত্রেই এরা ফৌজদারি মামলার ব্যাপারে বেশি আগ্রহী এখন, কারণ দেওয়ানি মামলায় যে ধরনের পরিশ্রম মেধা প্রয়োগ করতে হয় এটা অনেক সময়ের ব্যাপার। এই জন্য এই ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছে। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তবে আমাদের আজকের আলোচনার বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হলেও এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সচরাচর আমরা আলোচনায় আনি না। বিশেষ করে আমরা যদি এভাবে বিষয়টি দেখি যে একজন ব্যক্তি যখন একটি দেওয়ানি মামলা করছেন, সবচেয়ে নিচের যে আদালত সিভিল জাজ বা যেটি আগে সিনিয়র সহকারী জাজ বা সহকারী জাজ বলা হতো, সেই আদালত থেকে শুরু করছেন এবং সেই আদালতে এটি নিষ্পত্তি হতে হয়তোবা 3 বছর বা 5 বছর লেগে যাচ্ছে। তারপরে সেটি আবার আপিল করছেন, আপিলে আরও 3 বছর সময় চলে যাচ্ছে। আপিল থেকে আবার হাইকোর্টে যাচ্ছেন, হাইকোর্টে আপনার কথা অনুযায়ী যদি ধরি অন এভারেজ হলেও 2 থেকে 3 বছর লেগে যাচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায়। তাহলে এখানে আমরা দেখছি 9-10 বছরের একটি জার্নি কিন্তু একজন ভুক্তভোগী বা একজন বিচারপ্রার্থীকে 10 বছর শুধু হাইকোর্ট পর্যন্ত। পরবর্তীতে এটি যখন আবার আপিল বিভাগে যাচ্ছে সেটি কিন্তু বর্তমান যে বিচারকের সংকট রয়েছে সেটি আসলে বলা যাচ্ছে না যে আসলে 1 দশকেও সেটি আসলে শেষ হবে কিনা। এই যে তাহলে আমরা যদি দেখি যে অন এভারেজে 15 বছর পর্যন্ত কিন্তু 20 বছর পর্যন্ত আমরা দেখি যে আপিল বিভাগে যে লিভ পিটিশন বা যদি সিভিল আপিল হয় শেষ হতে এই সময়টা লাগে, যদি তারপরে আবার রিভিউ যদি কোনো পক্ষ দায়ের না করে থাকেন। একটি মানুষের জীবনের মূল্যবান 15-20 বছর চলে যাচ্ছে শুধু দেওয়ানি মামলা নিষ্পত্তি করতে। এটি কিন্তু শুধু আমাদের দেশে না, অনেক উন্নত দেশেও আছে। ইংল্যান্ডেও এই কথা বলা হতো যে একজন বিচারপ্রার্থী মামলা করছেন, তিনি মারা যাওয়ার পরে এই মামলাটি তার সন্তান করছেন, তার সন্তানেরা পরে পরিচালনা করছেন। সব দেশেই হচ্ছে। আমাদের দেশে আসলে এই যে 15-20 বছর, এটিকে থেকে উত্তরণের কি আসলে দ্রুত কি কোনো সলিউশন আপনার কাছে আছে যেটি করা যেতে পারে? আপনি লন্ডনের কথা বলেছেন, এইখানে যেটা একটা ভালো প্র্যাকটিস আছে সেটা হচ্ছে যে যখন কোনো মামলা কোনো ব্যক্তি করার জন্য আসে তখন বিচারক বলে যে আপনি আপনার কাগজপত্র দুই উভয় পক্ষের লয়ারকে উভয় পক্ষের কাগজপত্র নিয়ে এক জায়গায় বসান, যে আপনি আপনার যুক্তিগুলো বলেন, উনি ওনার যুক্তিগুলো বলুক। যদি ওনাদের মধ্যে ওখানে একটা মিউচুয়ালের সুযোগ থাকে তাহলে হবে, না হলে তখন ওই বৈঠকেই দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপনি কতদিনের মধ্যে আপনার সমস্ত কাগজপত্র যুক্তিতর্ক উপস্থাপন করবেন, আপনি কত দিনের মধ্যে করবেন। এটার একটা টাইম ফ্রেম, এটা কেস ম্যানেজমেন্ট তখনই টাইম ফ্রেম বেঁধে ফেলা হয় এবং বলা হয় যদি আপনি এই মামলায় কন্টিনিউ করেন তাহলে যদি আপনি না হেরে যান তাহলে কস্ট, এই টোটাল কস্ট যে পর্যন্ত যাবে আপনাকে দিতে হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি এই অবস্থাটা প্রয়োগ করা যেত, যেমন এখন বাংলাদেশে ট্র্যাক অ্যালোকেশনের বিষয় আছে, স্মল ক্লেমস ট্র্যাক, ফাস্ট ট্র্যাক, মাল্টি ট্র্যাক, এইভাবে যদি মামলাগুলো প্রথমেই শর্ট আউট করা যেত। এবং আরেকটা এই কস্টিংটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। যদি কোনো ব্যক্তিকে আমরা যখন আলোচনায় বসবো, জাজ সাহেব এবং আইনজীবী তারা যদি দেখে যে আসলে কাগজ দেখে বোঝা যায় আসলে প্রাথমিকভাবেই যে আসলে কার মামলা কতদূর পর্যন্ত যেতে পারে, সুবিধাটা কে পাবে, তখনই যদি এই বাইন্ডিংটা দিয়ে যাওয়া যায় যে আপনি যদি মামলাটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু পুরো কস্ট আপনাকে, এবং তার একটা অ্যামাউন্টটা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হতে হবে, তখন কিন্তু মামলাটা ওখানেই নিষ্পত্তি হওয়া সম্ভব, মিউচুয়াল হয়ে যেতে পারে উভয়ের মধ্যে একটা আলোচনার মাধ্যমে। কিন্তু এইটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে মামলাটা আমাদের এই দীর্ঘসূত্রতা এবং মামলার প্রবণতা থাকবেই। জি, আজকে সর্বশেষ প্রশ্ন এবং খুব সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি যে হাইকোর্ট বিভাগে একটি মামলা নিষ্পত্তি হলো, রায় প্রচার হলো, রায় প্রচারের পরও আমরা দেখি যে কয়েক মাস বা কয়েক বছরও লেগে যায় অনেক ক্ষেত্রে এই রায়ের সার্টিফাইড কপি হাতে পেতে। এটি থেকে আসলে এই সমস্যা থেকে আসলে কিভাবে উত্তরণ করা সম্ভব? এটা একটা খুবই ইম্পর্টেন্ট সমস্যা এখন আমাদের, যে মামলা দীর্ঘদিন পরে আমি মামলাটা শুনানি শেষ করলাম, রায়ের জন্য আমি অপেক্ষা করছি। এখন এই যতক্ষণ পর্যন্ত রায় প্রোনাউন্সড হয়ে গেল আমার পক্ষে, কিন্তু এইটা যতক্ষণ পর্যন্ত পাবলিশ না হচ্ছে ততক্ষণ এটা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না।
এইটা হতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক আমাদের আছে যে 1-2 বছরও লেগে গিয়েছে একটা মামলার রায় পেতে, রায়ের কপি হাতে পেতে। রায়ের কপি হাতে পেতে। এই যে সমস্যাটা, এইটা যদি একটা বাইন্ডিংস থাকে, আমাদের হাইকোর্ট রুলস আছে, সেখানে যদি এইভাবে বলে দেওয়া হয় যে একটা জাজমেন্ট হওয়ার 15 দিন, 1 মাস, 2 মাস, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে মামলাটা অবশ্যই পাবলিশড হতে হবে, জাজ সাহেব সই করে এটাকে কমপ্লিট করে দেবেন। কিন্তু এইটা না থাকার কারণে হয়তো আমরা কোনো কোর্ট থেকে খুব দ্রুত পাচ্ছি, কোনো কোর্ট থেকে 1 বছর 2 বছর, ইভেন এমন রেকর্ড 5 বছরের রেকর্ডও আছে আমাদের। এই অবস্থা, বা বিচারপতি অবসরে চলে গেছেন, কিন্তু রায় এখনো তখন অন্য দিতে কাউকে পারেনি। দিয়ে আবার আমাদের চিফ জাস্টিস মহোদয় অন্য কাউকে দিয়ে লেখানোর ব্যবস্থা করছেন। জি। এই অবস্থা, অতএব এইটাকে একটা টাইম ফ্রেমের মধ্যে আনলে সবচেয়ে ভালো হয়, যে তাহলে লিটিগেন্ট পিপুলের জন্য একটা বড় সুবিধা। রায় পাওয়ার পরেও একটা মানুষ হতাশায় ভোগে যে আমি আমার রায়টা হওয়ার পরেও আমি হাতে পাচ্ছি না, জি। এটা একটা বড় সমস্যা। ব্যারিস্টার এজএডএম নুরুল আমিন নীলু, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।